545 জন যে লিবিয়া থেকে গ্রিস আসছিল এর মধ্যে আপনি। আমি সেই একজন। আমার দেশের বাড়ি টাঙ্গাইল। এই যে আঙ্কেল, লিবিয়া থেকে গ্রিস পর্যন্ত আসতে আপনার মুড কত টাকা লাগছে? তো বন্ধুরা, উনি 45 বছর বয়সে কত বড় একটা রিস্ক নিচ্ছেন উনি, আপনারা বুঝতে পারতেছেন? এই লিবিয়া টু ইউরোপের যাত্রাটা খুবই ডেঞ্জারাস। খুবই ডেঞ্জারাস। এই বয়সে আপনার ইউরোপে আসার পিছনে কারণ কি ছিল? 2004 থেকে 2018 সৌদি আরবের জার্নি। আমরা সবাই মারা যাবো, আমাদের যদি কেউ উদ্ধার না করে একমাত্র আল্লাহকে ডাকতেছিলাম, সবাই কান্নাকাটি করতেছিলাম, দোয়া দরুদ করতেছিলাম, যার যা মনে ছিল সবাই চোখের পানি ফালিয়া। জাল্লা, আমি বিয়ে করছি একটা এতিম মেয়েকে, আমি যদি আজকে এখানে লিবিয়া সাগরে মরে যাই আমার বাচ্চাটাও এতিম হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে আমাদের সাথে একজন আঙ্কেলের দেখা হয়ে গেল। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আমি যে জায়গা থেকে ভিডিওটা করতেছি এটা হচ্ছে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের উমোনিয়া স্কয়ার বলে সবাই এটাকে স্কয়ার নামে চিনে। যারাই বাংলাদেশিরা নতুন আসে এই জায়গায় আসে আড্ডা দেয়। আঙ্কেলের দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইলে? টাঙ্গাইলে গ্রামের নাম ভবানীপুর, পোস্ট পুটিয়াজানি বাজার, থানা দেলদুয়ার, জেলা টাঙ্গাইল। কতদিন হয়েছে গ্রিস আসছে? গ্রিসে আসছি মূলত ডিসেম্বর মাসের 19 তারিখে, আর এথেন্সের শহরে আসছি ফেব্রুয়ারি মাসের 11 তারিখে। এতদিন আপনি ক্যাম্পে ছিলেন? এতদিন আমি ক্যাম্পে ছিলাম, লেরুস ক্যাম্পে ছিলাম। আমরা 545 জনের যে ভাইরাল বোর্ড, সেই বোর্ডে আমরা ছিলাম। ও মানে লিবিয়া থেকে যে 545 জন, কতজন? 545 জন। 545 জন যে লিবিয়া থেকে গ্রিস আসছিল এর মধ্যে আপনি। আমি সেই একজন। প্রিয় বন্ধুরা, আমি এই নিয়ে একটা ভিডিও সম্ভবত মনে বানাইছিলাম, যে অনেক আগে একটা ভিডিও বানাইছিলাম, যারা আছেন যে আসছে তারা হয়তো বা ক্যাম্পে আছে টেনশন না করার জন্য ফ্যামিলি সদস্যের উদ্দেশ্যে বানাইছিলাম এরকম একটা ভিডিও। তো কেমন কি আসে বিষয়? জি, আমাদের এখানে সবাই মোটামুটি ভালোই আছি, কিন্তু ক্যাম্পে আমাদের কাজ অনেক ধীরগতিতে হওয়ার কারণে আমাদের কেউই বের হয়ে আসতে পারতেছে না। আমাদের ক্যাম্পে এই ইন্টারপ্রেনার মানে ট্রান্সলেটর না থাকার কারণে অ্যাসাইলাম কার্ড খুব স্বল্প গতিতে চলতেছিল। আমি ইংলিশে ইন্টারভিউ দেওয়ার কারণে আমি প্রথমে বের হয়ে আসছি 545 জনের মধ্যে থেকে। আর এখন আবার নতুন ইন্টারপ্রেনার পাওয়ার পর থেকে এখন কাজ চলমান রয়েছে। খুব দ্রুত তারাও বের হয়ে আসবে ইনশাল্লাহ, খুব দ্রুত চলে আসবে শহরের দিকে, বা যে যেখানে যায় সেখানে চলে আসতে পারবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, এই 545 জন লোকের জন্য, সবার জন্য দোয়া করবেন। আঙ্কেলের বর্তমান বয়স কত? আমার বর্তমানে বয়স এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে সার্টিফিকেট অনুসারে 45। প্রিয় বন্ধুরা, উনি 45 বছর বয়সে কত বড় একটা রিস্ক নিচ্ছেন উনি, আপনারা বুঝতে পারতেছেন? আসলে আপনারা হয়তো এদিকে না গেলে বুঝতে পারবেন, এটা কঠিন। আঙ্কেল কেমন ছিল সেই যাত্রাটা? যাত্রাটা অনেক খুব ফ্যান্টাস্টিক। মানে আমাদের যাত্রাটা খুবই ভালো ছিল এই জন্যই যে আমাদের স্থল পথে আমাদের সেফটি ছিল, জল পথেও সেফটি ছিল, এবং আমাদের যে বহনটা সেটাও সেফটি ছিল। প্রথম অবস্থায় আমরা খুব মনে করছিলাম যে খুব কঠিন হবে, এখন আল্লাহর রহমতে আমাদের সব সেফটি থাকার কারণে আমরা খুব ভালো মতে খুব ভালো মতে চলে আসছি। আমরা আমাদের নেই, আমরা খুব ভালোভাবে আমরা রিসিভ হয়েছি। রিসিভ হওয়ার পর আমরা দ্বীপে আসছি, দ্বীপের থেকে আরেক দ্বীপে আসছি। আসার পরে আমরা যে ক্যাম্পে আসছিলাম ওই ক্যাম্পে আমাদের একটা সমস্যা ছিল, শুধু খাবারটা এখনো খাবারের সমস্যা। তবে এখন আমরা সবাই ক্যাম্পের বাহিরে যাইতে দেয়, যে কেউ খাবার বাড়ির থেকে টাকা নিয়ে আইসা বা যে কোনো জায়গায় থেকে নিয়ে আসে সে কি করতে পারে, নিজের মতো খাইতে পারতেছে। এখন আর খাবারের সমস্যা নাই। কোনো সহায়তাকারী কোনো প্রতিষ্ঠান থাকে বা বাংলাদেশ এম্বাসি বা বাংলাদেশের কোনো বা এজেন্সি থাকে বা বিশ্বের কোনো এজেন্সি থাকলে তারা যদি আমাদের এই 545 জন লোক যাতে দ্রুত তারা কাজের জন্য বের হয়ে আসতে পারে, এর জন্য কেউ সহযোগিতা করবেন, এটাই আমার অনুরোধ, আপনাদের সকলের দোয়া এবং অনুরোধ। এই যে আঙ্কেল, লিবিয়া থেকে গ্রিস পর্যন্ত আসতে আপনার মুড কত টাকা লাগছে? বেশ ভালো টাকা, এখন আমার ধরেন 6 লাখ টাকার মতো চলে গেছে। অনেক আপনার কম লাগছে। এই যাত্রাটা কি আসলে সহজ ছিল নাকি অনেক কঠিন? হ্যাঁ, কঠিন, অনেক কঠিন। মানে আসলে এই রাস্তায় না আসার জন্যই বলি আমি সবাইকে, এটা খুবই ডেঞ্জারাস। আমরা যারা আসছি তারাই জানে শুধু এটা কি কঠিন। আমরা কিন্তু অনেক সেফটিতে আসছি, তারপরে আমাদের অনেক ভয় ছিল, অনেক কষ্ট, অনেক ধৈর্য, অনেক কিছু ত্যাগ তিতিক্ষা পার হইয়া আমাদের আসতে হয়েছে। এখন কেউ এই পথে না আসার জন্য আমি অনুরোধ করি। তবে সবাই বাংলাদেশ এবং ইউরোপের যে দেশে আসতে চান তাদের কি থাকবে, তাদের কাছে মানে জেনুইন পথে, সঠিক পথে আসার জন্য চেষ্টা করেন। কেউ দালালের খপ্পরে পড়া বা কারো ভুলভাল সিদ্ধান্তে আপনারা না আসার জন্য চেষ্টা করেন। আমি বলি না যে আইসেন না, ইউরোপে আসেন, ইউরোপ খুব শান্তির জায়গা। এই যে আমি যখন বেরিয়ে গেছি খুব ভালো, বলবেন যে আপনি চলে গেছেন, না আপনি বলতেছেন, তবে এই জায়গাটা খুবই ডেঞ্জারাস। এই লিবিয়া টু ইউরোপের যাত্রাটা খুবই ডেঞ্জারাস। এটা যারা আসছে তারা কেউ বলতে পারবে না।
আচ্ছা আঙ্কেল, এই যে আপনি এই বয়সে এত বড় একটা রিস্ক নিছেন, আমি যদি আপনাকে এরকম একটা অফার দিচ্ছি, আপনি আবার লিবিয়া যান, লিবিয়া থেকে আবার আপনি ইউরোপের জন্য আসেন, অথবা আপনাকে আমি আরো 10 লক্ষ টাকা দেবো, আপনি কি সেই রিস্কটা না নিবেন? না না না, আমাকে আবার যদি ফের কোটি টাকা দিলেও আমি আর এই গ্রিস থেকে লিবিয়া যাব না। যাবেন না? না না না, এটা কোনোদিনই সম্ভব না। আর এই সাগর পথে আমরা যে সিস্টেমে আসছি, এই সিস্টেম আমাকে আর কোটি টাকা দিলেও আমি এই পদ্ধতি আমি নিজে গ্রহণ করবো না এবং কাউকে গ্রহণ করার জন্য মানে পরামর্শ দিব না। এখন তো আঙ্কেল আসলে বই তো অনেক পত্র হয়েছে, মানে এখন গ্রিসেও ভিসা দিচ্ছে মানুষ, যে আসার জন্য গ্রিসে কঠিন তা না, কিন্তু এখন কিন্তু অনেক দেশে ভিসা দিচ্ছে, আসতে পারতেছে মানুষ। এখন এখানে আসার পর আপনার জীবনযাপন কেমন মনে হচ্ছে, যে আপনার ভালো লাগতেছে না? আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু আমরা যদি বৈধ পথে আসতে পারতাম তাহলে আমাদের লাইফটা আরো সুন্দর থাকতো। আর একটু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আরো সুন্দর থাকতো। তবে আমরা চেষ্টা করবো এখন যেভাবে এই দেশের সরকার আমাদেরকে যে কথাগুলো বলে ওই কথাগুলো মেনে চলার চেষ্টা করবো। আমরা ভালো মতো চেষ্টা করবো যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আর কি। তবে ইউরোপের লাইফস্টাইল খুবই সুন্দর। ইউরোপের লাইফস্টাইল ইউরোপে না আসলে বোঝা যাবে না। এই বয়সে আপনার ইউরোপে আসার পিছনে কারণ কি ছিল, মানে এই বয়সে আসলে এটা কারণ আমার কিছু না কিছু কারণটাই থাকে। হলো কি, আমি অর্থনৈতিকভাবে খুবই অসচ্ছল এবং সচ্ছলতার জন্য আসছি। আমার 2টা ছেলে মেয়ে আছে, এদেরকে মানুষ করতে হবে। এখন টাকা পয়সা ছাড়া ছেলে মেয়েদেরকে মানুষ করা যায় না। এই জন্য এখন যা কিছু উপার্জন করবো ছেলে মেয়েদের জন্য, মানে উপার্জনটা তাদের পিছনে ইনভেস্ট করবো যাতে তারা মানুষের মতো মানুষ হয় আর কি। তার মানে ইউরোপ আসার মূল লক্ষ্যই ছিল আপনার ছেলে মেয়েকে মানুষ করা। প্রিয় বন্ধুরা, উনি 45 বছর বয়সে ইউরোপে আসছেন শুধুমাত্র ছেলে মেয়ের ভবিষ্যৎ করার জন্য। চিন্তা করেন যে ওনার কি নিয়ে চিন্তা ভাবনা। এর আগে আপনি দেশে কি করতেন? এর আগে কোথায় ছিলেন? এর আগে আমি গ্রিস আসার আগে 2.5 বছর লিবিয়াতে ছিলাম। এখানে গেম দেওয়ার উদ্দেশ্যে আসছিলাম না। লিবিয়ার অবস্থা পরে ধীরে ধীরে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি কি করলাম, সিদ্ধান্ত নিলাম যে যেহেতু দেশেই চলে যেতে হবে, এর একটা সুযোগ নেই, ভালো লাইন পেলে সুযোগ নেই, তবে ভালো একটা লাইন পেলাম, এই জন্য চলে আসলাম। তার আগে বাংলাদেশে 5 বছর ছিলাম। তার আগে ছিলাম আমি সৌদি আরবে 14 বছর। তার আগে তো আমি স্টুডেন্ট ছিলাম। তার মানে 16-17 বছর আপনার বিদেশেই শেষ। হ্যাঁ হ্যাঁ, 16-17 বছর বলতে 14 বছর আমার 2004 থেকে 2018 সৌদি আরবের জার্নি, মানে বিদেশের। আবার 18 শেষের দিক থেকে 2023 সালের জুন মাস পর্যন্ত আমি দেশে আমি ব্যবসা বাণিজ্য করতাম। আর সাথে সাথে আমি আবার নেটওয়ার্ক মার্কেটিং করি, বিভিন্ন মার্কেটিং এর সাথে আমি জড়িত। এটার অফিস আমাদের সারা পৃথিবীতে আছে, যেমন এই যে এথেন্সে আমাদের অফিস আছে, আমি প্রতিদিন যাই বসি, এরকম অফিস আছে। এখন ওইটা বাংলাদেশে আমার টাঙ্গাইলে অফিস আছে, আমার টাঙ্গাইলের অফিস এখনো চলমান। ওইখানে যে ইনকাম হয় সেই ইনকামে আমার সংকলন হয় না, আমার যে ফ্যামিলির খরচ এটা মানে বহন করা সম্ভব ছিল না। এই জন্য আমি এই উন্নত দেশে উন্নত জীবনযাপনের জন্য ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য কিছু উপার্জন করার জন্য আমি পাড়ি দিয়ে এই দেশে চলে আসছি। ধন্যবাদ আমাদের হাসান আঙ্কেলকে। আপনাকে ধন্যবাদ। কথা বলে আপনার সাথে ভালো লাগলো, কিন্তু প্রিয় বন্ধুরা, উনি যে রিস্কটা নিছে এটা হচ্ছে যে এই বয়সে অন্তত পক্ষ কল্পনার বাইরে। বাইরে বলবো কি আমি, মানে এটা অনেক অনেক অনেক, হয়তো বা তারা যেভাবে আসছে হয়তো বা একটু কম ছিল রিস্ক, কারণ এখানে 545 জন মানুষ ছিল, তার জন্য রিস্কটা একটু কম থাকে। যত মানুষ বেশি থাকে তত রিস্কটা কম থাকে, যত মানুষ কম থাকে তত বেশি রিস্ক থাকে। তার কারণে তারপরে আমি বলি আসলে এটা ভয়ঙ্কর একটা যাত্রা। আঙ্কেল, একটা প্রশ্ন আমি আপনাকে করবো। ওরা তো আসছে জাহাজ দিয়া, অনেকে তো আসে বোট দিয়া। ওরা জাহাজ দিয়ে আসার কারণে এত জলদি এত রিস্কটা কম ছিল। রিস্কটা কম ছিল। আচ্ছা আঙ্কেল, ওই আসার পথে কি রাস্তার মধ্যে বড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল? আমাদের জাহাজের কাহিনী আছে 2টা। একটা হলো আমরা প্রথম যেদিনকে আমাদের গেমটা হয় সেদিনটা ছিল কত, 13 তারিখ কিংবা 14 তারিখ, শুক্রবার ছিল আর কি, ডিসেম্বরের। ওই ভোটটা আমাদের প্রথমে 8 ঘন্টা চলার পরে কি ওটাকে বলে মোটর ইঞ্জিন বিকল হয়ে যায়, মানে ওটার পরে মেরামত করা সম্ভব হয় না। পরে আমরা 12 ঘন্টা সাগরে ভাসতে থাকি। আমাদের জাহাজের ক্যাপ্টেন উনি কি করছে, উনি আমাদের যারা আমাদেরকে এটা পরিচালনা করতেছে তাদেরকে ইনফর্ম করছে যে আমাদের জাহাজে এখন আর যাইতে আমরা এটা মেরামত করতে পারছি না। পরে কি করছে, আমাদেরকে এই জাহাজ মেরামত করার জন্য লিবিয়ান কোস্ট গার্ডের অনেকেই চলে আসছে, কিন্তু তারাও ঠিক করতে পারে নাই। পরে আমাদেরকে বড় লিবিয়ান কোস্ট গার্ড আমাদের জাহাজ, ওদের কোস্ট গার্ড তাদের জাহাজ দিয়ে রশি বাইদে পারে নিয়ে গেছে, আবার লিবিয়ার পারে নিয়ে গেছে। তারপরে আমাদেরকে টানে উঠাইছে, টানে উঠিয়ে 2 দিন আমাদের ক্যাম্পে রাখছে। ক্যাম্পে রাখার পর আবার নতুন একটা জাহাজ দিয়ে
আরো ভালো মানের একটা জাহাজ, ভালো মানের ইঞ্জিন দিয়ে পরে আবার 17 তারিখে রাত্রে 11:45 আমাদের বুটটা ছেড়ে দিয়েছে। বুট ছেড়ে দেওয়ার পরে আমরা 26 ঘন্টার মধ্যে আমরা লিবিয়া থেকে গ্রিসে পৌঁছাতে পারছি। এমন কোনো কিছু মনে হয়েছে যে বাঁচবেন না, অথবা অ্যাক্সিডেন্ট ঘটবে এরকম মনে হয়েছে? হ্যাঁ, ওই যে প্রথম যে যখন আমাদেরকে যখন ইঞ্জিন নষ্ট হয়ে গেল, তখন আমরা মনে করছিলাম যে আমরাই মনে হয় এটাই জীবনের শেষ, আর কোনো মনে হয় কোনোদিন আর বাঁচবো না। আচ্ছা, তখন মনে মনে এমন একটা সিদ্ধান্ত বলেন যে তখন যখন অ্যাক্সিডেন্ট ঘটে যাবে ভাবছিলেন যে আর বাঁচবেন না, তখন মনে মনে কি কাজ করছিল, ফ্যামিলি নিয়ে কি ভাবছিলেন তখন? না, এই কথাটা একটাই জানতে চিন্তা চাই। যে আমরা সবাই মারা যাব, আর কারোর সাথে মনে হয় কথা বলার সুযোগ নাই, আমরা সবাই মারা যাব। আমাদের যদি কেউ উদ্ধার না করে, একমাত্র আল্লাহকে ডাকতেছিলাম, সবাই কান্নাকাটি করতেছিলাম, দোয়া দরুদ করতেছিলাম, যার যা মনে ছিল সবাই চোখের পানি ফালিয়া আমরা এই 545 জন লোকের ম্যাক্সিমাম লোকের সবাই যার যার দিক থেকে সবাই আল্লাহর কাছে খালি শুধু কান্নাকাটি করতেছিলাম। এটাই আমাদের সবচেয়ে মানে কষ্টের অনুভূতি। তখন কি ফ্যামিলির সদস্য কারোর কথা মনে হয় নাই? না, সবার কথাই মনে পড়ছে যে জীবনের পূর্বে ঘটে যাওয়া সব ঘটনায় তখন শুধু চোখের উপরে ভাসতেছিল যে আমরা মনে হয় আর বাঁচবো না। অনেক সময় শুনতাম যে সাগরে এরকম ভাবে সাগরে ভাসতে ভাসতে মানুষ মারা যায়, আমরা মনে হয় তাদের মধ্যে একজন হয়ে গেলাম, এরকম মনে হইত। কঠিন একটা যাত্রা ছিল। কঠিন যাত্রা, তবে পরের ভোটটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে, কোনো ডিস্টার্ব নাই, খুব মজা মতো আমরা চলে আসছি। ইনশাআল্লাহ আল্লাহ সহায় করছেন আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। Thank you, ভালো থাকেন, আপনার জন্য দোয়া রইলো। ধন্যবাদ আঙ্কেল, হাজার জানি আপনি যে জাহাজ দিয়ে আসছিলেন, ওই জাহাজটা প্রিয় বন্ধুরা, আমি একটা মানুষকে একবার জিজ্ঞেস করছিলাম যে আপনি লিবিয়া থেকে যখন আসছেন, সাগর পথে যখন আপনার বোটটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তখন আপনার যখন মনে হয়েছে যে আপনার বাঁচবেন না, তখন আপনার মনে কি, মানে আপনার মনের ভিতর কি কাজ করছিল? তখন একটা মানুষ আমাকে এই উত্তরটা দিছিল এরকম, যে তখন আমি ভাবছি, আল্লাহ, আমি এমন একটা মানুষকে বিয়ে করছি যার সে ছিল এতিম, মানে ও বিয়ে করছিল একটা মেয়েকে, সে ছিল এতিম, আর ওই মেয়ের করে একটা বাচ্চা হয়েছিল, সেটাও ছিল নতুন হই। তখন কয়, আল্লাহ, আমি একটা এতিম মেয়েকে বিয়ে করছি, আমি যদি এখানে মরে যাই আমার বাচ্চাটাও এতিম হয়ে যাবে, তো এর উসিলা অন্তত পক্ষে আমাকে বাঁচিয়ে দেন। তো আমি আসলে তখন এই কথাটা শুনে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম, মানে তাকে যা প্রশ্ন করবো তার সাথে যদি আমি আসলে আর কথা বলবো এরকম শক্তি আমার ছিল না। আমার এই কথাটা আসলে মনে রয়েছে যে ওই কথাটাই বলছিল, জাল্লা, আমি বিয়ে করছি একটা এতিম মেয়েকে, আমি যদি আজকে এখানে লিবিয়া সাগরে মরে যাই আমার বাচ্চাটাও এতিম হয়ে যাবে। সো আসলে এগুলো পরিবর্তন হতে হবে, আমরা আর একটু আপডেট চিন্তা করবো, আমাদের জন্য আরো ভালো ভালো সুযোগ রয়েছে। গুড লাক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।